বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিবিএ তৃতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো তাদের সকলকে আবারও আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা জানো তোমাদের সাথে আমার যে কোর্স রয়েছে সেটা হচ্ছে নিরীক্ষা ও নিশ্চয়তা। এটার প্রথম অধ্যায় নিয়ে আমরা কথা বলছিলাম। প্রথম অধ্যায়ের যে টপিকস বা শিরোনাম, প্রিয় শিক্ষার্থী তোমরা জানো নিরীক্ষার প্রয়োজনীয়তা ও অন্যান্য নিশ্চয়তা সেবা। আমরা প্রথম ক্লাসটা করেছি, সেখানে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। নিরীক্ষা কি, নিরীক্ষা কেন বা নিরীক্ষার উদ্দেশ্য, নিরীক্ষার শ্রেণীবিভাগ, নিরীক্ষার বৈশিষ্ট্য। আজকে আমরা নিরীক্ষার যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো আলোচনা করেছিলাম সেই শ্রেণীবিভাগেরই বিভিন্ন শ্রেণীবিভাগগুলো কেন বা তাদের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে একটু কথা বলবো প্রিয় শিক্ষার্থী। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের যে টপিকসগুলো রয়েছে, তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা একটু লিখে নিতে পারো। সেই টপিকসগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে বিধিবদ্ধ নিরীক্ষার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগক্ষেত্র এবং বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য, সরকারি নিরীক্ষার উদ্দেশ্য, ধারাবাহিক নিরীক্ষার প্রয়োগক্ষেত্র, ধারাবাহিক নিরীক্ষার সুবিধা, অন্তর্বর্তী নিরীক্ষার উদ্দেশ্য। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে আমরা যে সকল নিরীক্ষার শ্রেণীবিভাগ দেখেছিলাম সময়ের ভিত্তিতে, পরিধির ভিত্তিতে বা বিষয়ের ভিত্তিতে, এই শ্রেণীবিভাগগুলোর যে আইনের ভিত্তিতে, সেই প্রত্যেকটা শ্রেণীবিভাগকে আমরা এখানে আলাদা আলাদাভাবে মানে যে যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি বেছে বেছে সেই টপিকসগুলোই দিয়েছি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা বারবার অনেক সময় এগুলো এক্সামে এসছে। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন প্রকার নিরীক্ষা, অর্থাৎ এই প্রত্যেকটা নিরীক্ষার সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য যদি আলাদা আলাদা করে পড়তে যাই তাহলে আমাদের অনেকগুলো ক্লাস লাগবে। তো আমি এখান থেকে তোমাদের জন্য যেগুলো জানা খুব বেশি প্রয়োজন বা যেগুলো তোমাদের এক্সামে আসে, রিপিট হয়, সেই টপিকসগুলোই খুঁজে খুঁজে নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থী। আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে। তো আমরা চলো প্রথম যে টপিকস বিধিবদ্ধ নিরীক্ষার বৈশিষ্ট্য, এটা নিয়ে একটু কথা বলবো। তোমরা জানো যে বিধিবদ্ধ নিরীক্ষা বা স্ট্যাটিউটরি অডিট যেটা আমরা বুঝি সেটা হচ্ছে সাধারণত আইন মানে সাধারণ আইন যেটা, অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানি আইন, কোম্পানি আইনকে বা সাধারণ আইন বা বিশেষ আইন মানে আইনের আওতায় যে সকল প্রতিষ্ঠানগুলো গঠিত বা পরিচালিত এবং সেই আইন অনুযায়ী যে সকল প্রতিষ্ঠানের নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে সেই সকল প্রতিষ্ঠানের নিরীক্ষাকে আমরা বিধিবদ্ধ নিরীক্ষা বলে থাকি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে কোম্পানি আইন পরিচালিত রয়েছে 1994 সালের কোম্পানি আইন। এই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী যে সকল কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানির নিরীক্ষা করা কিন্তু বাধ্যতামূলক। এই সকল নিরীক্ষাকে আমরা বিধিবদ্ধ নিরীক্ষা বলে থাকি। এই বিধিবদ্ধ নিরীক্ষা পরিচালনা করেন কারা? সাধারণত প্রতিষ্ঠানের সাথে যে সকল ব্যক্তির কোনো যোগসূত্র নেই, তারা তৃতীয় পক্ষ, না মালিক পক্ষ না ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদে তারা কাজ করে, তারা হচ্ছে তৃতীয় পক্ষ, যোগ্য এবং দক্ষ একজন ব্যক্তি। বিশেষ করে বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে, যেটা কোম্পানির ক্ষেত্রে সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়, তবে সরকারি নিরীক্ষার ক্ষেত্রে বিষয়টা আলাদা। এই ধরনের ব্যক্তিদের যে নিয়োগ পদ্ধতি, তাদের যে পারিশ্রমিক বা তাদের যে অধিকার, তাদের যে দায়িত্ব কর্তব্য সবকিছু কিন্তু আইন অনুযায়ী সুনিয়ন্ত্রিত, মানে আইন মোতাবেক তারা সকল কার্য পরিচালনা করে থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বিধিবদ্ধ নিরীক্ষা সম্বন্ধে যেটা বুঝতে পারলাম যে সাধারণ আইন বা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের নিরীক্ষাকে আমরা বিধিবদ্ধ নিরীক্ষা বলছি। আমরা ডেফিনেশন থেকে যদি এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে যাই তাহলে দেখব যে আইন অনুযায়ী বাধ্যতামূলক, অর্থাৎ বিধিবদ্ধ নিরীক্ষা আইন অনুযায়ী বাধ্যতামূলক করা হয়েছে। সেটা সাধারণ আইন হতে পারে, কোম্পানি আইন হতে পারে বা বিশেষ যে আইনের বলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত সেই আইনটাও হতে পারে। সেটা অনুযায়ী নিরীক্ষাটা বাধ্যতামূলক। আইনের বিধান অনুযায়ী নিরীক্ষক নিয়োগ বাধ্যতামূলক। নিরীক্ষক নিয়োগ সাধারণত আইন অনুযায়ী দিতে হবে, যত্রতত্রভাবে নিরীক্ষক নিয়োগ দেওয়া যাবে না।
যে মালিকানা পক্ষ বা মালিক পক্ষ একটা চুক্তির মাধ্যমে নিরীক্ষক নিয়োগ দিবে তা কিন্তু না। নিরীক্ষকের যোগ্যতা, নিরীক্ষকের বৈশিষ্ট্য বা দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু আইন অনুযায়ী হতে হবে। অর্থাৎ আইনের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো ফুলফিল করে নিরীক্ষক নিয়োগ দিতে হবে এই ধরনের নিরীক্ষার ক্ষেত্রে। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নিরীক্ষা, বিধিবদ্ধ নিরীক্ষা অবশ্যই একটা পূর্ণাঙ্গ নিরীক্ষা। এটা কোনো আংশিক নিরীক্ষা হবে না, এটা সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ নিরীক্ষা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সকল সেক্টরের সকল ভাউচার বা সকল ডকুমেন্ট বা সকল হিসাবের বিবরণী পরীক্ষা করে একটি পূর্ণাঙ্গ নিরীক্ষা পদ্ধতি পরিচালিত হবে বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে। আইন দ্বারা নিয়ন্ত্রিত, অবশ্যই বিধিবদ্ধ নিরীক্ষার পরিধি বা বিধিবদ্ধ নিরীক্ষার প্রকৃতি আইন দ্বারা নিয়ন্ত্রিত। আইনের বাইরে যাওয়ার উপায় না আছে নিরীক্ষকের, না আছে অন্য ব্যক্তির। সম্পূর্ণরূপে এই নিরীক্ষা একেবারে ওই আইন দ্বারাই সুনিয়ন্ত্রিত। নিরীক্ষককে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের যোগ্যতা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এছাড়াও নিরীক্ষকের যোগ্যতা ও পারিশ্রমিক আইন দ্বারা নির্ধারিত হবে, কোনো চুক্তি দ্বারা নির্ধারিত হবে না, সম্পূর্ণরূপে আইন দ্বারা নির্ধারিত হবে। তাহলে কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিধিবদ্ধ নিরীক্ষা রয়েছে? প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে যৌথ মূলধনী কারবার, বিভিন্ন ধরনের ঐচ্ছি প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানের জন্য বিধিবদ্ধ নিরীক্ষা পরিচালিত হয়ে থাকে। আমরা এরপরে বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্র দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্র দেখি তাহলে বিধিবদ্ধ নিরীক্ষা সম্বন্ধে আমাদের ধারণা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ আমরা বললাম সাধারণ বা বিশেষ আইন অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান গঠিত এবং পরিচালিত ওই সকল প্রতিষ্ঠানের নিরীক্ষা বাধ্যতামূলক, আর ওই নিরীক্ষাগুলোকে বলা হয় বিধিবদ্ধ নিরীক্ষা। তাহলে কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা তো বলছি যে সকল প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠানগুলোর নাম আমাদের জানা উচিত। আমরা প্রথমেই দেখব যে বিধিবদ্ধ নিরীক্ষা কোথায় প্রয়োগ করা হয়। ফার্স্ট যেখানে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। তোমরা জানো যে এই আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে কোম্পানি আইন পরিচালিত ছিল 1913 সালের। 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী কিন্তু আমাদের কোম্পানি পরিচালিত হতো, যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হতো। সেই 1913 সালের কোম্পানি আইনের পরে আমাদের কোম্পানি আইন সংশোধিত বা পরিমার্জিত হয়েছে, যেটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন। তো 1913 সালের কোম্পানি আইনেও কিন্তু যৌথ মূলধনী কোম্পানি নিরীক্ষা বাধ্যতামূলক করা ছিল বা ম্যান্ডেটরি করা ছিল। আবার 1994 সালের যে কোম্পানি আইন হয়েছে, সংশোধিত কোম্পানি আইন, যেটা দ্বারা বর্তমানের বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানিগুলো পরিচালিত হয়, সেখানেও কিন্তু কোম্পানির নিরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং যৌথ মূলধনী কোম্পানি আইন 1994 সালের যে আইন রয়েছে সেই আইনের 210 এবং 13 এই ধারাগুলো যদি তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে 210, 213 এই ধারাগুলোতে কিন্তু কোম্পানির নিরীক্ষকের নিয়োগ, তাদের যোগ্যতা, তাদের পারিশ্রমিক, তাদের অপসারণ পদ্ধতি প্রত্যেকটা জিনিস স্পষ্ট করে বলা আছে। তো কোম্পানি নিরীক্ষার ক্ষেত্রে ওই নিয়ম অনুসারে কোম্পানির নিরীক্ষককে নিয়োগ দিতে হবে। কারা কোম্পানি নিরীক্ষককে নিয়োগ দিতে পারবেন, কতদিনের মধ্যে নিয়োগ দিতে পারবেন, কোম্পানি নিরীক্ষকের যোগ্যতা কি হবে, কোম্পানি নিরীক্ষকের মানে কোম্পানিতে তাদের পরিচয়টা কি হবে, তারা কোম্পানির কর্মচারী হবেন নাকি প্রতিনিধি হবেন নাকি সেবক হবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু স্পষ্ট করে কোম্পানি আইন 1994-তে বলা আছে। সুতরাং আমরা বলতে পারি যে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ নিরীক্ষা হয়ে থাকে। সুতরাং বিধিবদ্ধ নিরীক্ষার অনেক বড় একটা প্রয়োগ ক্ষেত্র হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। নেক্সট যেটা হচ্ছে ঐচ্ছি প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, এটা নিয়ে আমি একটু কথা বলবো। ঐচ্ছি প্রতিষ্ঠান, এটা সম্বন্ধে হয়তো আমাদের খুব একটা ধারণা নেই। আবার আমি যদি একটু বলি তাহলে তোমরা হয়তো ধরতেও পারবে। দেখো, আমাদের সমাজে কিছু দুর্বল বা কিছু অসহায় ব্যক্তি রয়েছেন যাদের হয়তো অগাধ সম্পদ রয়েছে, কিন্তু তারা সেই সম্পদ পরিচালনা করতে অক্ষম। কিংবা ধরো একজন ধনাঢ্য ব্যবসায়ী, তিনি তার একমাত্র ছেলেকে রেখে মারা গেলেন, তার কোনো উত্তরাধিকার নেই, সেই ছেলে কিন্তু নাবালক। তাহলে তার সম্পত্তি পরিচালনা করা সেই নাবালক ছেলের পক্ষে তো সম্ভব নয়। সেই জন্য সেই দুর্বল বা অসহায় সেই ছেলেটি, সেটা হতে পারে নাবালক কিংবা কোনো বিধবা, যাদের হয়তো সম্পদ রয়েছে
কিন্তু সেই সম্পদ পরিচালনা করার মতো সক্ষমতা নেই বা আইনি সক্ষমতা নেই, বলা ভালো আইনি সক্ষমতা নেই, তারা আইনগতভাবে সম্পদ পরিচালনা করতে সক্ষম নয়, তখন সেই সকল সম্পত্তিগুলো দেখাশোনা করা বা তত্ত্বাবধান করার জন্য অনেক সময় ট্রাস্ট গঠন করা হয় বা বিভিন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয় বা অনেক সময় কোনো সংগঠনকেও দায়িত্ব দেওয়া হয়। তাহলে আমরা যেটা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী, যে সমাজের যে সকল ব্যক্তি অসহায়, দরিদ্র না, অসহায়, দুর্বল, বিধবা কিংবা নাবালক, কিন্তু যাদের সম্পদ রয়েছে কিন্তু সম্পদ পরিচালনা করার মতো আইনগত সক্ষমতা তাদের নেই, তাহলে সেই সকল সম্পদ পরিচালনা করার জন্য অনেক সময় বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এই ধরনের সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা সাধারণত ঐচ্ছিক প্রতিষ্ঠান বলে থাকি বা ট্রাস্টি বলে থাকি। তোমরা ট্রাস্টি বোর্ড কথাটা হয়তো শুনেছ। এই ট্রাস্টি বোর্ড কথাটা আরো বেশি পরিচালিত বিভিন্ন ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা। আমাদের গ্রামে যে ছোট ছোট মাদ্রাসাগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করলে দেখবে যারা গ্রাম থেকে বিলং করো তোমরা, এই ছোট ছোট মাদ্রাসাগুলো পরিচালনা করার জন্য কিন্তু গ্রামের একজন ব্যক্তি, যিনি হয়তো সক্ষম বা যাকে গ্রামের সবাই মান্য করে, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে থাকেন। কিংবা মসজিদের দায়িত্ব দেখবা যে একজন ব্যক্তির কাছে রয়েছেন, যিনি হয়তো ধর্মভীরু বা মসজিদ সম্বন্ধে পরিচালনা করার দক্ষতা রয়েছে, তাকে কিন্তু গ্রামের লোকজন মসজিদের সমস্ত দেখভাল করার দায়িত্ব দিয়ে থাকেন। তো এই ধরনের ক্ষেত্রে আমরা তাকে বলছি ঐচ্ছিক প্রতিষ্ঠান। তো এই ঐচ্ছিক প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ম মাফিক কার্য পরিচালনা করছে কিনা বা যে ব্যক্তির হয়ে তারা দায়িত্ব পালন করছে সেই ব্যক্তির স্বার্থ তারা সম্পূর্ণরূপে পালন করতে সক্ষম হচ্ছে কিনা বা সেই ব্যক্তির স্বার্থ তারা সেই ব্যক্তির স্বার্থ তারা রাখছে কিনা, এই বিষয়গুলো দেখা বা দেখভাল করার জন্য যে নিরীক্ষা প্রয়োগ করা হয় সেটাও কিন্তু বিধিবদ্ধ নিরীক্ষা বা এই সকল প্রতিষ্ঠানের নিরীক্ষা করাও বাধ্যতামূলক। এই ট্রাস্ট হিসেবে নিযুক্ত যে সকল প্রতিষ্ঠান, তাদের থেকে বা কিছু তো কন্ডিশন থাকে, কিছু রুলস রেগুলেশন থাকে, রুলস বা রেগুলেশন গুলো তারা ফলো করছে কিনা বা কন্ডিশন গুলো তারা অ্যাপ্লাই করছে কিনা, এই জিনিস দেখভাল করার জন্য নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিরীক্ষাকে আমরা বলছি বিধিবদ্ধ নিরীক্ষা। তাহলে ঐচ্ছিক প্রতিষ্ঠানগুলো বিধিবদ্ধ নিরীক্ষার অনেক বড় একটা প্রয়োগ ক্ষেত্র। আশা করি ঐচ্ছিক প্রতিষ্ঠান কাকে বলবো সে সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে গেছে। তোমরা ট্রাস্টি বোর্ড সম্বন্ধে অনেকেই জানো, ট্রাস্টি বোর্ডের মেম্বার, এগুলো আমরা শুনেছি, কিন্তু ট্রাস্টি বোর্ড বা ট্রাস্ট বা ঐচ্ছিক প্রতিষ্ঠান, এটার বাংলা এটা আমরা জানতাম না, হয়তো আজকের পর হয়তো আমরা বুঝতে পারবো। নেক্সট দেখো, বিশেষ আইন দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠান। এখানে বিশেষ আইন দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিধিবদ্ধ নিরীক্ষা প্রয়োগ করা হয়ে থাকে। এখানে বিশেষ আইন আমরা বলেছিলাম যে সাধারণ আইন এবং বিশেষ আইন। সাধারণ আইন বলতে আমরা যৌথ মূলধনী কোম্পানির আইনকে বুঝিয়েছিলাম। বিশেষ আইন এছাড়াও আরো কিছু বিশেষ আইন রয়েছে প্রিয় শিক্ষার্থী, যে প্রতিষ্ঠানগুলো বিশেষ আইন বলে গঠিত। অ্যাজ ফর এক্সাম্পল, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান রয়েছে। তোমরা বাংলাদেশ রেলওয়ের কথা চিন্তা করো, যারা বিশেষ আইন দ্বারা পরিচালিত। তারপরে তোমরা গ্যাস সাপ্লাই যে কোম্পানি রয়েছে, তারপরে ওয়াসা যেটা আমাদের পানি দিয়ে থাকে, যে জনসেবামূলক যে সকল প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায়, তারা বিভিন্ন বিশেষ আইন দ্বারা কিন্তু তারা স্বায়ত্তশাসিত। আমরা বলি এই সকল প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত। তো এই স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ আমি যেগুলোর উদাহরণ দিলাম প্রিয় শিক্ষার্থী, যেমন যে গ্যাস সরবরাহ সংস্থার কথা বললাম, ওয়াসার কথা বললাম, বাংলাদেশ ব্যাংকের কথা বললাম, তারপর বিমা, বাংলাদেশের যে বিমা কোম্পানি রয়েছে বা কর্পোরেশন রয়েছে, বাংলাদেশের যে শিল্প ব্যাংক রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের যে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এছাড়াও বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বড় উদাহরণ। এগুলো হচ্ছে বিশেষ আইন দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠান। তো ওই আইনের আওতায় ওই সকল প্রতিষ্ঠানের নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং বিশেষ আইন দ্বারা নিবন্ধিত ওই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিধিবদ্ধ নিরীক্ষা প্রয়োগ করা হয়ে থাকে। আশা করি শিক্ষার্থী আমরা বিধিবদ্ধ নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্র খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। নেক্সট আমরা যেটা পড়বো, বিধিবদ্ধ এবং অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য। আমি আরেকটু এখানে বলে রাখি, আমরা বিধিবদ্ধ নিরীক্ষা সম্বন্ধে তো অনেক কিছুই জানলাম। অবিধিবদ্ধ যে নিরীক্ষাগুলো রয়েছে সেটা হচ্ছে যেমন যে নিরীক্ষাগুলো আইন মোতাবেক বাধ্যতামূলক করা হয়নি, যেগুলো ঐচ্ছিক, সেগুলোকে আমরা বলবো অবিধিবদ্ধ নিরীক্ষা। অ্যাজ ফর এক্সাম্পল, এক মালিকানা কারবারের নিরীক্ষা, কিংবা হতে পারে অংশীদারি কারবারের নিরীক্ষা,
কিংবা হতে পারে অমুনাফাভোগী কোনো কারবারের নিরীক্ষা। মনে করো গ্রামের মধ্যে একটা ক্লাব রয়েছে যারা সমাজের কল্যাণার্থে পরিচালিত, কিন্তু তাদেরও যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। তাহলে ওই নিরীক্ষাটাকে আমরা বলবো অবিধিবদ্ধ নিরীক্ষা, অর্থাৎ যেগুলো আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়নি, যে নিরীক্ষাগুলো ইচ্ছার ভিত্তিতে হয়ে থাকে সেগুলো অবিধিবদ্ধ নিরীক্ষা। এই ধরনের নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের যোগ্যতা সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে এমনটা না। আবার এই ধরনের নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষককে একেবারে আইন অনুযায়ী নিয়োগ দিতে হবে এমনটাও না। এই ধরনের নিরীক্ষার ক্ষেত্রে মালিকের সাথে নিরীক্ষকের একটা চুক্তি হয়, চুক্তি মোতাবেক নিরীক্ষক তার কার্য পরিচালনা করে থাকেন। চুক্তির বাইরে নিরীক্ষক কোনো কাজের জন্য দায়বদ্ধ থাকেন না। অর্থাৎ বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে একজন নিরীক্ষক যেমন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অবিধিবদ্ধ নিরীক্ষকের ক্ষেত্রে একজন নিরীক্ষক চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি এই দুটার মধ্যে পার্থক্য এখন করতে পারবো। আমি তোমাদের যদি লিখতে দিই তাহলে হয়তো তোমরা পার্থক্য লিখে ফেলতে পারবে, তবুও আমরা একটু দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই যেটা বলছি যে বিধিবদ্ধ নিরীক্ষা হচ্ছে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। এটা একদম ফার্স্ট কথা, বিধিবদ্ধ নিরীক্ষা বাধ্যতামূলক। কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষা কিন্তু বাধ্যতামূলক করা হয়নি। আইনগতভাবে অবিধিবদ্ধ নিরীক্ষা বাধ্যতামূলক না, বিধিবদ্ধ নিরীক্ষা আইনগতভাবেই বাধ্যতামূলক। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের ক্ষমতা অবাধ। এজন্যই বলা হচ্ছে যে নিরীক্ষকের ক্ষমতা অবাধ, যে সেখানে মালিক পক্ষের কোনো হস্তান্তর কিংবা পরিচালনা পর্ষদ কেউ তাদের ক্ষমতাকে করতে পারে না, তাদের ক্ষমতাকে মানে কি বলবো, তাদের নিজের দিকে পক্ষপাতগ্রস্ত করতে পারে না বা ম্যানুপুলেট করতে পারে না। কেননা তারা কোম্পানি আইন অনুযায়ী কিংবা যেই প্রতিষ্ঠানের নিরীক্ষা করছে সেই প্রতিষ্ঠানের আইন অনুযায়ী তারা তাদের ক্ষমতা প্রাপ্ত। কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষকের ক্ষেত্রে ক্ষমতা অবাধ থাকে না, কেননা তারা মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়, সুতরাং চুক্তি অনুযায়ী তাদের ক্ষমতা পরিচালিত হয়। বিধিবদ্ধ নিরীক্ষার যে রিপোর্ট একজন নিরীক্ষক প্রয়োগ করেন বা একজন নিরীক্ষক প্রদান করেন নিরীক্ষা শেষে, সেই রিপোর্টটা কিন্তু আদালত কর্তৃক গৃহীত হয়ে থাকে, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার রিপোর্ট আদালত কর্তৃক গৃহীত হয় না। অর্থাৎ একজন বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে একজন নিরীক্ষক নিরীক্ষা কার্যক্রম শেষে যে প্রতিবেদন প্রণয়ন করবেন তা আদালত একটা ডকুমেন্ট হিসাবে বা একটা দলিল হিসাবে বা একটা প্রমাণ হিসাবে গ্রহণ করতে পারে, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে আদালত এরকম ভাবে তা গ্রহণ করে না। বিধিবদ্ধ নিরীক্ষা একটা পূর্ণাঙ্গ নিরীক্ষা, বিধিবদ্ধ নিরীক্ষা কখনো আংশিক হয় না, বিধিবদ্ধ নিরীক্ষা সম্পূর্ণরূপেই পূর্ণাঙ্গ। কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষা পূর্ণাঙ্গ নয়, অনেক সময় এটা আংশিক হতে পারে, কারণ মালিক পক্ষ হয়তো জাস্ট একটা সেক্টরের নিরীক্ষা করার জন্য নিরীক্ষক নিয়োগ দিলেন, তাহলে সেই নিরীক্ষাটা কি হবে? আংশিক নিরীক্ষা। সবসময় অবিধিবদ্ধ নিরীক্ষা পূর্ণাঙ্গ হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণাঙ্গ হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পূর্ণাঙ্গ হয় না। নিরীক্ষক বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকের যে যোগ্যতা সেটা হতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষকের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হলেও চলে। বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষককে বলা হয় শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, আর অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকদের বলা হয় মালিকের প্রতিনিধি। এছাড়াও বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে নিরীক্ষকদের পারিশ্রমিক আইন দ্বারা নিয়ন্ত্রিত, আর অবিধিবদ্ধ নিরীক্ষকের ক্ষেত্রে নিরীক্ষার পারিশ্রমিক চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আমরা যদি ভুল জুয়া চুরি এই উদ্ঘাটনের যে বিষয়টা বা নিবারণের যে বিষয়টা বা পরামর্শ দেওয়ার যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি, তাহলে বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে ভুল এবং জুয়া চুরিগুলো দ্রুত উদ্ঘাটন এবং সংশোধনের ব্যবস্থা করা যায় বা পরামর্শ প্রদান করা যায়, কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষা যেহেতু মালিক দ্বারা পরিচালিত, সুতরাং এখানে ভুল এবং জুয়া চুরি উদ্ঘাটন করা অনেক সময় সম্ভব হয় না। তো এই যে বিষয়গুলো প্রিয় শিক্ষার্থী, এই প্রত্যেকটা বিষয় হয়তো আমরা জানি বা প্রত্যেকটা বিষয় আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আশা করি তোমরা বিধিবদ্ধ এবং অবিধিবদ্ধ নিরীক্ষার যে পার্থক্য রয়েছে সেটা খুব সুন্দরভাবে লিখতে পারবে। নেক্সট যে টপিকস প্রিয় শিক্ষার্থী, সরকারি নিরীক্ষার উদ্দেশ্য
আমি তোমাদেরকে বলেছিলাম যে আইনের ভিত্তিতে নিরীক্ষা ৩ প্রকার, একটা বিধিবদ্ধ নিরীক্ষা, একটা অবিধিবদ্ধ নিরীক্ষা এবং একটা সরকারি নিরীক্ষা। আমরা বিধিবদ্ধ নিরীক্ষা এবং সরকারি নিরীক্ষার মধ্যে পার্থক্য যেটা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, তোমাদের হয়তো মনে আছে বিগত ক্লাসে আমরা বলেছিলাম যে মূল পার্থক্য হচ্ছে বিধিবদ্ধ নিরীক্ষা পরিচালিত হয় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা তৃতীয় পক্ষ দ্বারা, কিন্তু সরকারি নিরীক্ষা পরিচালিত হয় সরকারের কর্মচারী দ্বারা বা সরকারের যে একটা বিভাগ রয়েছে সেই বিভাগ দ্বারা। সেই বিভাগকে আমরা বলি কম্পোট্রেলর অ্যান্ড অডিটর জেনারেল, কম্পোট্রেলর এবং অডিটর জেনারেল অফ বাংলাদেশ। উক্ত বিভাগ কিন্তু সরকারি নিরীক্ষা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে। এই বিভাগ শুধুমাত্র যে সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে এই দপ্তরগুলোর নিরীক্ষা কার্য সম্পাদন করে থাকে, এবং সরকারি নিরীক্ষাকে অনেক সময় আমরা বিধিবদ্ধ নিরীক্ষাও বলে থাকি, কারণ সরকারের প্রত্যেকটা দপ্তরের নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়। তবে পার্থক্য যে একটাই বলেছিলাম যে এই ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে করা হয় বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে, আর সরকারি নিরীক্ষার ক্ষেত্রে সরকারের নিরীক্ষা বিভাগের কর্মকর্তা বা কর্মচারী দিয়ে পরীক্ষা করা হয়, অর্থাৎ বাইরের কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা তৃতীয় পক্ষকে নিয়োগ দেওয়া হয় না। এখানে সাধারণত জনগণকে কৈফিয়ত দেওয়ার লক্ষ্যে, অর্থাৎ সরকারের প্রত্যেকটা কাজই তো জনগণের জন্য, জনগণকে কৈফিয়ত দেওয়ার লক্ষ্যেই সাধারণত সরকারি কর্মচারীদের দিয়ে সরকারি হিসাব বা কাগজপত্রগুলো নিরীক্ষা ব্যবস্থা করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী চলো দেখি সরকারি নিরীক্ষার উদ্দেশ্য কি। প্রথমেই হচ্ছে নিয়ম নীতি অনুসরণ। সরকারের সবচেয়ে বড় কাজ অর্থ ইনকাম করা এবং অর্থ ব্যয় করা জনগণের সুবিধার্থে। তো এই অর্থ ব্যয় নিরীক্ষার মূল জিনিসটা যেটা দেখা যে সরকার যে ব্যয়গুলো করছে সেই ব্যয়গুলো মানে ব্যয়ের যে নীতি বা নিয়ম রয়েছে, সরকারি রুলস যে রেগুলেশন গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে মেনে চলা হয়েছে কিনা তা তদারকি এবং পরীক্ষা করা সরকারি নিরীক্ষার অন্যতম একটা উদ্দেশ্য। ব্যয়ের অনুমোদন। সরকারি তহবিল হইতে হয়তো আমরা কোনো খাতে ব্যয় করে ফেলেছি, সে ব্যয়ের অনুমোদন আদৌ আছে কিনা, অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষ ব্যয় অনুমোদন করেছে কিনা সেই জিনিসটা পরীক্ষা করা বা তদারক করাও সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। অর্থ প্রাপ্তির শিকার। আমরা যেটা জানি যে সরকারি যে তহবিল রয়েছে সেই তহবিল থেকে যে প্রদত্ত অর্থ সেটা সঠিক ব্যক্তিকে প্রদান করা হয়েছে কিনা, অর্থাৎ একজন ব্যক্তির নামে ভাউচার করা হয়েছে, তিনি প্রাপ্তি স্বীকার করে নথিভুক্ত হয়েছে কিনা তার প্রাপ্তি স্বীকারপত্রটা। অর্থাৎ আমরা হয়তো অনেক মালামাল ক্রয় করলাম সরকারিভাবে, সেই মালামাল ক্রয়ের জন্য হয়তো আমরা যার কাছ থেকে ক্রয় করেছি যে সাপ্লায়ার তাকে আমরা অর্থ দিয়ে দিয়েছি, তো সেটা আসলে তাকেই দিয়েছি বা অন্য কাউকে দিয়েছি কিনা, এই যে অর্থ প্রাপ্তির যে স্বীকার সেটা নথিভুক্ত হয়েছে কিনা, অর্থাৎ আমি যাকে অর্থ দিয়েছি তিনি অর্থ পেয়েছেন এই মর্মে একটা স্বীকারোক্তি দিবেন এবং সেটা নথিভুক্ত থাকতে হবে প্রমাণক হিসাবে। তো সেটা হয়েছে কিনা তা দেখাও কিন্তু সরকারি নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। ভ্রমণ ভাতার অনুমোদন। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে ভ্রমণ করেন, তো সরকার এই ভ্রমণের জন্য ভ্রমণ ভাতারও ব্যবস্থা রেখেছেন। তো এই ভ্রমণ ভাতাগুলো মানে আইন অনুযায়ী করা হয়েছে কিনা বা এইসব ভাতাগুলো প্রাপকের আয়ের উৎস হিসাবে গণ্য করা হয় কিনা এগুলো দেখাও কিন্তু সরকারি নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ আমি হয়তো ট্রেনে ভ্রমণ করেছি কিন্তু আমি বিমানের ভাড়া নিয়েছি, বা আমার প্রাপ্ত আমি যে গ্রেডের চাকরি করি সেই অনুযায়ী আমার সরকারি ভ্রমণ ভাতা প্রাপ্ত হয়তো আমার প্লেনের প্রাপ্তি আমি পাবো না, কিন্তু আমি সেটার বিল করে তুলে ফেলেছি। এই যে এই জিনিসগুলো অর্থাৎ ভ্রমণ ভাতার যে অনুমোদন বা ভ্রমণ ভাতার যে শর্ত সেগুলো সঠিকভাবে পালন করা হয়েছে কিনা এটা দেখাও কিন্তু সরকারি নিরীক্ষার অন্যতম একটা উদ্দেশ্য। ব্যয়ের শ্রেণীবিন্যাস। এখানে ব্যয়ের শ্রেণীবিন্যাস বলতে প্রিয় শিক্ষার্থী কোনো নির্দিষ্ট ব্যয় সঠিকভাবে শ্রেণীবিন্যাসকৃত হয়েছে কিনা, অর্থাৎ কোনো ব্যয় ধরো ঠিকাদারের বা কোনো কর্মীর বা অন্য কোনো ব্যক্তির নামে ডেবিট করা হলো, কিংবা কোনো আইন বা নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আদায় করা হলো, তাহলে তার নির্দিষ্ট হিসেবে লেখা হয়েছে কিনা। অর্থাৎ যেটা বোঝানো যাচ্ছে যে একজন ঠিকাদার, ধরো আমরা একটা রাস্তা করছি, সে রাস্তার যিনি ঠিকাদার রয়েছেন তার নামে আমরা একটা ব্যয় শ্রেণী ডেবিট করে দিয়েছি, কিংবা ধরো আমাদের সরকারের কোনো প্রাপ্তি
সেটা আমরা ঠিকঠাকভাবে ক্রেডিট করেছি কিনা, অর্থাৎ ব্যয়ের শ্রেণীবিন্যাসগুলো ঠিকঠাকভাবে লিখেছি কিনা, তা হিসাবপত্রে নির্দিষ্টভাবে লেখা আছে কিনা, এই জিনিসগুলো দেখাও কিন্তু সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। এছাড়া নগদ প্রাপ্তি সংক্রান্ত নিরীক্ষা করাও কিন্তু সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। নগদ প্রাপ্তি বলতে আমাদের যে পরিমাণ পাওনা রয়েছে সেই পাওনাগুলো সঠিকভাবে আদায় হয়েছে কিনা, আর আদায় হলেও সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা। অনেক সময় আদায় হয় কিন্তু লিপিবদ্ধ হয় না, সেই জিনিসগুলো চেক করাও কিন্তু সরকারি নিরীক্ষার উদ্দেশ্য। এছাড়াও সরকারি যে রুলস রেগুলেশন গুলো রয়েছে সেই রুলস রেগুলেশন গুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা, অর্থাৎ সাধারণত নীতির যে সামঞ্জস্যতা রয়েছে সেই সামঞ্জস্যতা ঠিকভাবে মানা হচ্ছে কিনা, সেটা জানাও কিন্তু সরকারি নিরীক্ষার অন্যতম একটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট যে টপিকসটা আমরা পড়ব, ধারাবাহিক নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্র। ধারাবাহিক নিরীক্ষা, এই নিরীক্ষার নাম থেকে আমরা বুঝতে পারি যে একটা নির্দিষ্ট সময় অন্তর, হতে পারে সেটা এক সপ্তাহ কিংবা এক পক্ষ মানে 15 দিন কিংবা এক মাস কিংবা সারা বছর ধরে যে নিরীক্ষা কার্যক্রমটা পরিচালিত হয়ে থাকে সেটাকে আমরা বলছি ধারাবাহিক নিরীক্ষা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সারা বছর ধরে নিরীক্ষা পরিচালিত হয়ে থাকে, এই ধরনের নিরীক্ষাকে বলা হয় ধারাবাহিক নিরীক্ষা। সারা বছর ধরে যদিও নিরীক্ষা পরিচালিত হয়, সুতরাং এই নিরীক্ষাটা অনেকটাই নিখুঁতভাবে পরিচালিত হয়। তো আমরা কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করব? এটা বলা হচ্ছে যে যেই সকল প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী খুব দ্রুত প্রস্তুত করতে হয়, অর্থাৎ পরিচালনা এবং ব্যবস্থাপনা বিভাগ যারা রয়েছেন কিংবা হিসাবরক্ষণ বিভাগ যারা রয়েছেন তাদেরকে খুব দ্রুত আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, কিংবা প্রতি মাসেই একটা আর্থিক অবস্থার চিত্র তুলে ধরতে হয়। কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে প্রিয় শিক্ষার্থী যাদের আর্থিক বিবরণী প্রায়ই দরকার হয়, অর্থাৎ একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে তো একটা ঠিকঠাক আর্থিক বিবরণী প্রস্তুত করা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কর্তব্য, কিন্তু এছাড়াও কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা মাঝে মধ্যেই তাদের ব্যালেন্স বা তাদের কোম্পানির আর্থিক অবস্থা বা তাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাইয়ের সুবিধার্থে আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকেন। এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করা যথার্থ বা যথাযথ। নেক্সট যেটা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে অধিক লেনদেন। যে সকল প্রতিষ্ঠানের ট্রানজেকশন অনেক বেশি বা যে সকল প্রতিষ্ঠানের আয়তন অনেক বড়, লেনদেনের সংখ্যা প্রচুর, সেই সকল প্রতিষ্ঠান যদি একসাথে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে যায় তাহলে তাদের অনেক বেশি হয়রান হতে হয়। এই জন্য ওই সকল প্রতিষ্ঠান সারা বছর ধরেই কিংবা এক সপ্তাহের কাজ সপ্তাহ শেষে কিংবা এক মাসের কাজ মাস শেষে করে ফেলে। এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করা যায়। নেক্সট যেটা বলবো প্রিয় শিক্ষার্থী, অন্তর্বর্তী লভ্যাংশ। অনেক কোম্পানি রয়েছে যারা কি করে, প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন একটা হিসাব প্রস্তুত করে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়ে থাকে। তোমরা জানো শেয়ার হোল্ডাররা তাদের মূলধনের বিনিময়ে লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ তারা অনেক সময় বছরের মাঝামাঝি অনেক কোম্পানি ঘোষণা করে থাকে। তো এই অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করার জন্য কোম্পানির আর্থিক চিত্র তো দরকার হয়। এই আর্থিক চিত্র বছরের মাঝামাঝি করার জন্য যেখানে আমাদের ধারাবাহিক নিরীক্ষা যদি প্রয়োগ করা হয় তাহলে তাড়াতাড়ি আর্থিক বিবরণীটা প্রস্তুত করা যায় এবং অন্তর্বর্তী লভ্যাংশটা ঘোষণা করা যায়। বিপুল ক্রয় বিক্রয়, এটাও আমরা বলতে পারি যে অধিক লেনদেন যেহেতু হয় সুতরাং সেখানে বিপুল ক্রয় বিক্রয় হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয় এত বিশদভাবে যদি আমরা পরীক্ষা করতে যাই তাহলে খুব সমস্যা। এই জন্য যেই সকল প্রতিষ্ঠানের আয়তন বড়, যে সকল প্রতিষ্ঠানের ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ অনেক বেশি, সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়া প্রিয় শিক্ষার্থী, দ্রুত চূড়ান্ত হিসাব প্রস্তুত। আমাদের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে খুব দ্রুত চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে চায়, খুবই দ্রুত। তাহলে এই দ্রুত চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে গেলে আমাদের যদি ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করা হয়ে থাকে তাহলে আমরা খুব দ্রুত চূড়ান্ত হিসাবটা প্রস্তুত করে ফেলতে পারবো, কেননা আমাদের সকল কিছুই ঠিকঠাক আগে থেকেই প্রস্তুত আছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক নিরীক্ষা আমরা প্রয়োগ করব সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাদের আয়তন অনেক বড়, যাদের ট্রানজেকশন বেশি, যারা মিড টার্ম লভ্যাংশ ঘোষণা করতে চায় কিংবা যারা খুব দ্রুত তাদের মানে চূড়ান্ত হিসাব তৈরি করতে চায়, সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করব।
ধারাবাহিক নিরীক্ষার সুবিধা। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক নিরীক্ষা আমরা একটু আগে যেটা দেখলাম প্রয়োগ ক্ষেত্র বা ডেফিনেশন, সেখান থেকে আমরা ধারাবাহিক নিরীক্ষার অনেক সুবিধাই পেয়েছি। এখানে আমরা দেখব ধারাবাহিক নিরীক্ষার আরো কিছু সুবিধা রয়েছে। এই সুবিধাকে আমরা প্রথমত 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে মালিকের দিক থেকে, একটা নিরীক্ষকের দিক হতে, আর একটা হচ্ছে সাধারণ সুবিধা। মালিকের দিক থেকে যে ধরনের সুবিধাগুলো পেতে পারে ধারাবাহিক নিরীক্ষা প্রয়োগ করা হলে, আমরা তো একটু আগে দেখলাম দ্রুত চূড়ান্ত হিসাব তৈরি করা যেতে পারে, এটা মালিকের একটা বড় সুবিধা। তারপরে শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে। যদি একটা কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের মিড টার্ম লভ্যাংশ ঘোষণা করে বা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে, তাহলে সেখানে শেয়ারের মূল্য অনেক সময় বৃদ্ধি পায়। তারপরে তারা তাদের মূলধনের যে সংরক্ষণ সেটাও সঠিকভাবে করতে পারে। তারপরে তারা যেটা করতে পারে, যাদের সত্য এবং যথার্থ যে আর্থিক চিত্র রয়েছে সেটা দ্রুত তারা জানতে পারে যে প্রতিষ্ঠানের মধ্যে কি চলছে। তারপরে অন্তর্বর্তীকালীন যে লভ্যাংশ রয়েছে সেটা তারা ঘোষণা করতে পারে। অর্থাৎ মালিকের দিক থেকে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে ধারাবাহিক নিরীক্ষার ক্ষেত্রে। নিরীক্ষকের দিক থেকে কি সুবিধা? নিরীক্ষকের দিক থেকেও প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি চিন্তা করো, তাহলে যিনি কাজটা সম্পাদন করবেন তিনি একবারে কাজটা সম্পাদন করার চেয়ে প্রতিনিয়ত যদি আস্তে আস্তে কাজটা সম্পাদন করেন, তাহলে তার জন্য অনেকটাই সুবিধা হয়। বিশেষ করে তিনি তার কাজের সুষম বন্টন করে দিতে পারেন। কাকে কোন কাজটা কখন করতে হবে এটা ঠিক করে বন্টন করে দিতে পারেন ধারাবাহিক নিরীক্ষার ক্ষেত্রে। মানে কাজের সুষম বন্টন তার অধস্তনদের মধ্যে করে দিতে পারেন। ধারাবাহিক নিরীক্ষা যেহেতু সারা বছর ধরেই চলে, সুতরাং একজন নিরীক্ষক খুব সুন্দরভাবে পরামর্শ প্রদান করতে পারেন। এছাড়া ধারাবাহিক নিরীক্ষার আরো একটা বড় দিক হচ্ছে একজন নিরীক্ষকের জন্য তিনি খুব দ্রুত অডিট রিপোর্ট বা নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন করতে পারেন। তিনি প্রতিষ্ঠানের যে ভুল ত্রুটি বা জুয়াচুরিগুলো রয়েছে খুব দ্রুত উদ্ঘাটন করতে পারেন, যেহেতু তিনি যখনই কাজ সংগঠিত হচ্ছে তখনই নিরীক্ষা কার্য পরিচালনা করছেন, সুতরাং তার পক্ষে এই কাজটা করা সহজ হয়ে যায়। তারপরে যেটা করতে পারেন তিনি, সবচেয়ে বড় আরেকটা বিষয় যে একজন নিরীক্ষক খুব বিশদভাবে বিস্তারিতভাবে পরীক্ষা করতে পারেন। কারণ একটা বছর শেষে সকল ভাউচার নিয়ে বসে পরীক্ষা করা আর প্রত্যেক দিনের কাজটা প্রতিদিন করা, সেটা কিন্তু অনেকটাই সুবিধাজনক। সাধারণ সুবিধা এছাড়াও কিছু জেনারেল সুবিধা রয়েছে, যেমন তথ্য সংগ্রহ করার সুবিধা হয়ে থাকে। সেটা সবার পক্ষে। মালিকের কাছে নিরীক্ষক কোনো তথ্য চাইলে তিনি খুব তাড়াতাড়ি দিতে পারেন, যেহেতু খুব তাড়াতাড়ি মানে যখনের কাজ তখনই নিরীক্ষক চাচ্ছেন, সুতরাং এটা দেওয়া খুব সহজ হয়ে যায়। এটা উভয়ের দিক থেকেই সুবিধা। কর্মচারীদের অনেক সময় কাজের সচেতনতা বৃদ্ধি পায়, যেহেতু নিরীক্ষা কার্যক্রম অল টাইম চলমান, তাদের মধ্যে একটা নৈতিক চাপ থাকে, সুতরাং তারা সচেতন থাকে। জুয়াচুরি বা ভুল করার প্রবণতা এগুলো হ্রাস পায়, বিশেষ করে জুয়াচুরি তো হ্রাস পায়। তাছাড়া কাজের ধারাবাহিকতা থাকে, অর্থাৎ যেহেতু কাজগুলো প্রতিনিয়ত চলছে সুতরাং ধারাবাহিক হয়ে থাকে। নিরীক্ষক যে উপদেশ দিয়ে থাকেন সেই উপদেশ অনেক সময় গ্রহণ করা সম্ভব হয়, কারণ বছর শেষে যদি উপদেশ দেন তাহলে সেটা পরবর্তী বছরের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ধারাবাহিক নিরীক্ষার ক্ষেত্রে সুযোগ রয়েছে ওই বছরই সেটা অ্যাপ্লাই করার। সময় সাশ্রয় হয়, সবচেয়ে বড় কথা সময় সাশ্রয় হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের ধারাবাহিক নিরীক্ষার সুবিধা। এবারে আমরা যেটা পড়ব অন্তর্বর্তী নিরীক্ষার উদ্দেশ্য। অন্তর্বর্তী নিরীক্ষা, প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে যে নিরীক্ষাটা বছরের মাঝখানে পরিচালিত হয় বা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হওয়ার আগেই যে কোনো সময় নিজেদের প্রয়োজনেই এই নিরীক্ষা পরিচালিত করা হয়, সেটাকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। এই অন্তর্বর্তীকালীন নিরীক্ষার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। বিশেষ করে আমরা যারা জানি যে সকল প্রতিষ্ঠানগুলো তাদের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করতে চায় তাদের জন্য এটা খুবই দরকার। আসলে অন্তর্বর্তী নিরীক্ষা ওই ধরনেরই নিরীক্ষা যার একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের একটা নির্দিষ্ট সময়ে নিরীক্ষাটা করা হয়ে থাকে। সেটা হতে পারে 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 2 মাস অন্তর, এ ধরনের নিরীক্ষা। অর্থাৎ কোম্পানি তাদের নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে বছরের মাঝখানে বা একটা নির্দিষ্ট পিরিয়ড শেষে বা একটা অন্তর্বর্তীকালে, মোট কথা অন্তর্বর্তীকালে, এটা সর্বশেষে না, অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে না, অ্যাকাউন্টিং পিরিয়ডের মাঝখানে, সেটা হতে পারে 3 মাস অন্তর, 6 মাস অন্তর, এ ধরনের যে নিরীক্ষা পরিচালিত হয় সেটা হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। এই ধরনের নিরীক্ষার
কিছু উদ্দেশ্য রয়েছে প্রিয় শিক্ষার্থী। আমরা বললাম যে সাধারণত এই ধরনের নিরীক্ষা পরিচালনা করা হয় কিছু উদ্দেশ্যকে সামনে রেখে। অ্যাজ ফর এক্সাম্পল, কারবার হস্তান্তর। ধরো কারবারটা বিক্রি করা হবে, অর্থাৎ আমার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা বিক্রি করা হবে। এখন এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমি বিক্রি করব, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানটার মূল্য কিরকম হবে সেটার জন্য একটা অন্তর্বর্তী নিরীক্ষা প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তী লভ্যাংশ, আমি অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করব। তাহলে অন্তর্বর্তী লভ্যাংশ আমি কি পরিমাণ ঘোষণা করব? আমার কারবারের সঠিক আর্থিক চিত্র তো আমাকে আগে জানতে হবে, তারপরে না আমি অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করব। তো এই সঠিক আর্থিক চিত্র জানার জন্য আমাদের অন্তর্বর্তী নিরীক্ষাটা প্রয়োজন হতে পারে। অবসর গ্রহণ, ধরো একটা পার্টনারশিপ ব্যবসায়, সেখানে একজন অংশীদার অবসর গ্রহণ করতে চাচ্ছে। তো তিনি অবসরে যেহেতু যাবেন, সেহেতু তিনি তার পাওনাগুলো কিভাবে নেবেন, বা তার কাছে কোম্পানির যে পাওনা রয়েছে সেটা কিভাবে হিসাব হবে, এই যে যথাযথ একটা চিত্র দরকার কোম্পানির বা প্রতিষ্ঠানের, সেই চিত্র জানার জন্য অন্তর্বর্তী লভ্যাংশ দরকার। কিংবা ধরো কোনো কর্মচারীর মৃত্যু হয়েছে, তাহলে তার জন্য কি ধরনের পাওনা রয়েছে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য বা চিহ্নিত করার জন্য একটা নিরীক্ষা দরকার। সেই জন্য আমরা অন্তর্বর্তী নিরীক্ষা করে থাকি। সুনাম মূল্যায়ন, এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের কি পরিমাণ গুডউইল রয়েছে বাজারে, সেই সুনাম ভ্যালুয়েশনের জন্য কিন্তু অন্তর্বর্তী নিরীক্ষা দরকার হয়ে থাকে। নেক্সট যেটা বলছি প্রিয় শিক্ষার্থী, একত্রীকরণ। একত্রীকরণ, তোমরা একত্রীকরণ বা অ্যামালগেমেশন বা অ্যাবজর্পশন এগুলোর অঙ্ক করেছো। এগুলোর মূল যে জিনিসটা সেটা হচ্ছে আর্থিক বছর শেষ হওয়ার পূর্বেই যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মার্জ হয়ে যায় বা একত্রিতকরণ করে ফেলে। তোমরা কিছুদিন আগেই দেখেছো যে রবি এবং এয়ারটেল একত্রে হয়ে গেছে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাপিটাল কত, অন্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাপিটাল বা আর্থিক চিত্র, তাদের সম্পদ বা তাদের লাইবিলিটিস অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটিস এগুলো যাচাই করার, প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরা, এগুলোর জন্য ওই সময়ে কিন্তু একটা নিরীক্ষার প্রয়োজন। তাহলে সেটার জন্য অন্তর্বর্তী নিরীক্ষা প্রয়োজন হতে পারে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে আর্থিক বছর শেষ হওয়ার পূর্বেই যদি কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মার্জ হয়ে যায় বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে একত্রীকরণ করে, তখন সে সকল প্রতিষ্ঠানে অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। শেয়ার বিক্রি, ধরো যৌথ মূলধনী কোম্পানি তাদের শেয়ার বিক্রি করার উদ্দেশ্যে অনেক সময় প্রতিষ্ঠানে অন্তর্বর্তী নিরীক্ষা পরিচালনা করে থাকে। অর্থাৎ তাদের এক্সট্রা ক্যাপিটাল দরকার, তখন তারা মাঝখানে হয়তো শেয়ার বিক্রি করতে চাচ্ছে। তাদের শেয়ারের ভ্যালুয়েশন কি হবে, শেয়ারের মূল্য কি হবে, বা তারা বাজারে কি পরিমাণ শেয়ার ছাড়তে চাচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো ডিসিশন মেকিং এর জন্য একটা অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ করার জন্য একটা প্রতিষ্ঠান যখন একটা বিনিয়োগকারী সংস্থার কাছে যাবে যারা ঋণ দিতে চায়, তারা প্রথমেই জানতে চাইবে যে আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি রকম। তো ওই সময় যিনি ঋণ গ্রহণ করবেন বা যে প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করবেন তিনি তো অবভিয়াসলি তার প্রতিষ্ঠানের সুনাম গাইবেন, কিন্তু যিনি ঋণ দিবেন অর্থাৎ যিনি বিনিয়োগকারী সংস্থা তিনি কিন্তু চাইবেন একটা প্রকৃত চিত্র জানতে, সেই জন্য তিনি একটা অডিট রিপোর্ট চাইতে পারেন। তো ওই সময়ের জন্য একটা অন্তর্বর্তী নিরীক্ষা প্রয়োজন হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করার জন্য কিন্তু অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজন হতে পারে। নেক্সট হচ্ছে তদন্ত। ধরো হিসাবের তদন্ত বা অনুসন্ধানের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্তর্বর্তী নিরীক্ষার ব্যবস্থা করার প্রয়োজন মনে করতে পারেন। অর্থাৎ ধরো কোনো মামলা মোকদ্দমা পরিচালিত হচ্ছে কিংবা কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো কিছু পরিচালিত হচ্ছে, তখন সেটা যাচাই বাছাই করা বা সেই সম্বন্ধে ডিসিশন মেকিং এর জন্য অনেক সময় কি করা হয়, অন্তর্বর্তী নিরীক্ষা করার জন্য বলা হয়ে থাকে বা অন্তর্বর্তী নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। সাধারণত এই বিষয়গুলোই রয়েছে প্রিয় শিক্ষার্থী। এছাড়াও মালিকানা হস্তান্তর আরো একটা বিষয় রয়েছে। মালিকানা হস্তান্তর অর্থাৎ আমরা যেটা কারবার হস্তান্তর, মালিকানা হস্তান্তর প্রায় সেম, অর্থাৎ একজন মালিক থেকে আরেকজন মালিকের কাছে যদি ট্রান্সফার করা হয় তাহলে সেইখানেও কিন্তু যে নিরীক্ষার একটা প্রয়োজন হতে পারে, কারণ ক্রয় বিক্রয় বা হস্তান্তরের জন্য প্রকৃত চিত্র দরকার, কতটা লাইবিলিটিস রয়েছে, কতটা অ্যাসেট রয়েছে, এগুলোর জন্য একটা সঠিক আর্থিক চিত্র দরকার। সঠিক আর্থিক চিত্রের জন্য একটা নিরীক্ষা প্রয়োজন।
প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আমাদের যে অন্তর্বর্তী নিরীক্ষা রয়েছে সেই অন্তর্বর্তী নিরীক্ষার উদ্দেশ্য বুঝতে পেরেছি। নেক্সট, আজকে আমরা এই টপিকসগুলো আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা টপিকসই তোমাদের উপকার্থে আসবে এবং তোমরা এই টপিকসগুলো যদি একবার করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। সামনে ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টার এবং অধ্যায় 2 নম্বর অধ্যায় এবং প্রথম অধ্যায়ের মিলে কিছু টপিকস দিয়ে আলোচনা করব, বিশেষ করে নিরীক্ষক বা নিরীক্ষা পেশা বা বাংলাদেশে হিসাব পেশার যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো তোমাদের কাছে, যাদের কাছে বই রয়েছে, তোমরা একটু দেখতে পারো। আজকে যে টপিকসগুলো পড়ালাম একটু দেখলেই তোমাদের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, অডিট খুব ইজি একটা সাবজেক্ট। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।